আজকে আমরা ক্রিয়োজোটের সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্বটা আমি আলোচনা করব। প্রথম পর্বে কিন্তু আমি তোমাদের মুখবন্ধের মধ্যে দিয়ে ক্রিয়োজোটের যা কিছু বলা দরকার বলে দিছিলাম। যদিও আবার একটু বলে দিই, ক্রিয়োজোটটা হচ্ছে আলকাতরার এক ধরনের চুয়ানি রস থেকে ওষুধটা প্রস্তুত হয়। অ্যান্টিথোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসেপটিক। একটু বেশি শীতকাতর রোগীর নিঃসৃত স্রাব হাজাকারক এবং জ্বালা, চিড়বিড়ানিযুক্ত জ্বালা এবং দুর্গন্ধ, সে রক্তস্রাব প্রবণ, তার খুব ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত থেকে প্রচুর পরিমাণে রক্ত নির্গত হয়, বা একটু সুচ ফুটলেও সেখান থেকে প্রচুর রক্ত নির্গত হয়। শরীরের প্রায় প্রত্যেক স্থানেই একটা দপদপানি অনুভূতি হয়। সকল নিঃসৃত স্রাবই শয়ন অবস্থায় বৃদ্ধি, সকল নিঃসৃত স্রাবই শয়ন অবস্থায় বৃদ্ধি। এই লক্ষণগুলির সাথে সে ক্রোধী, খিটখিটে এবং আকাঙ্ক্ষিত দ্রব্য পেলে সে সন্তুষ্ট হয় না বা উত্তেজিত হয়ে পড়ে, রেগে যায়, অসন্তুষ্ট হয়। সে চাচ্ছে, যেটা চায় সেটা তাকে দিলে সে ছুঁড়ে ফেলে দেয়, নিতে চায় না, সন্তুষ্ট হয় না। এইটাই হচ্ছে কিন্তু ক্রিয়োজোটের মূল চিত্র, কাঠামো। শিশু ক্রোধী, খিটখিটে এবং উত্তেজিত স্বভাব, খানিকটা ক্যামোমিলার মতন। তোমরা রেপার্টারিতে দেখবা ক্রিয়োজোটের পাশাপাশি ক্রিয়োজোট, স্ট্যাপিজাইগ্লিয়া, ক্যামোমিলা যেন পাশাপাশি খানিকটা সিমিলিয়ার। সে অনেক কিছুর জন্য বায়না করে, কিন্তু সে যখনই তাকে যা দেওয়া হয় তখনই তা ছুঁড়ে ফেলে দেয়। যে অনেক কিছুর জন্যই বায়না করে, এটা নেব, সেটা নেব, ওটা নেব, কিন্তু তাকে দিলে সে তৎক্ষণাৎ ছুঁড়ে ফেলে দেয়। মনের সামান্য মাত্র উত্তেজনাতেই, মনের যদি সামান্য মাত্র উত্তেজনা হয় তাহলে সর্বাঙ্গে একটা দপদপানি অনুভূতি হয়। এটা শিশুরা বোঝে না, বড়রা অনুভব করতে পারে। মানসিকভাবে যদি রেগে যায় বা উত্তেজিত হয় বা উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছে যায় তাহলে সর্বাঙ্গে একটা দপদপানি অনুভূত হয়। ইহার রোগী রক্তস্রাব প্রবণ, তার সামান্য ক্ষত হইতে প্রচুর পরিমাণে রক্ত নির্গত হয় এবং সামান্য কিছু ফুটলেও সেখান দিয়ে একটা রক্ত নির্গমন হয়। আমি কাঠামোর মধ্যে এই লক্ষণটা বলেছি। ইহার সকল নিঃসৃত স্রাব ক্ষতকর, হেগে যায়, যেখান দিয়ে সেই স্রাবটা নির্গমন হয়। নাক দিয়ে সর্দি ধরলে এখানে ঘা হয়ে যায়। আর্সেনিক আছে, সালফার আছে, ক্রিয়োজোট আছে, অনেক কিছু মেডিসিন আছে। হেগে যায়, ঘা হয়ে যায়, সকল নিঃসৃত স্রাবই ক্ষতকর। সেই জন্য নাকের ঘা, নাকের দ্বার, জনিদ্বার, প্রস্রাবদ্বার, মলদ্বার, যে কোনো দ্বারই হোক না কেন, সেই দ্বার দিয়ে যে আমাশা নির্গমন হোক, মল নির্গমন হোক, সর্দি নির্গমন হোক, মিউকাস নির্গমন হোক, লিউকোরিয়া নির্গমন হোক, সেখানে কিন্তু লাল হয়ে যায়, হেজে যায় এবং হাজায় একটা ক্ষতভাব হয়, চিড়বিড়ানি, একটা চুলকানি হয়, প্রস্রাবদ্বার, জনিদ্বার। তোমরা অনেক সময় দেখবা যে সমস্ত শিশুরা একটু উদরময় প্রবণ আছে তাদের মলদ্বারটা যদি একটু ফাঁক করে দেখা যায় প্রচন্ড লাল। এখানে অনেক সময় আমাদের সালফার লাগে, অনেক সময় ক্রিয়োজোট লাগে। এই ধরনের সিমটমসটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। হেগে যায়, হাজাকারক, নিঃসৃত স্রাব হাজাকারক, এমন হাজাকারক মানে মারাত্মক হাজাকারক। চিড়বিড় চিড়বিড় করতে থাকে, চুলকায়, চিড়বিড় করে, চুলকায় এবং চুলকানি থাকেই, চিড়বিড় চিড়বিড় করে, চুলকায়। ঠিক ওরাম ট্রিফাইলামের মতো নয়। ওরাম ট্রিফাইলামের কিন্তু ওই রকম একটা গলার মধ্যে বা মুখের মধ্যে ওই রকম একটা চিড়বিড়ানি ভাব থাকে, ওর কচু খেয়ে গাল ধরলে যেমন হয় থাকে, কিন্তু এরকম নিঃসৃত স্রাব প্রচন্ড হাজাকারক, ক্ষতকারিত্ব, দুর্গন্ধ, এটা কিন্তু খুব কম। আমরা অনেক সময় লক্ষ্য করি যে সমস্ত মায়েদের লিউকোরিয়া আছে এবং হাজাকারক লিউকোরিয়া, তাদের স্বামীর পুংলিঙ্গে অর্থাৎ তার লিঙ্গে অনেক সময় এইরকম হাজাকারক অবস্থা উৎপন্ন হয়। অর্থাৎ
সেই ধরনের স্ত্রীর সাথে মিলামেশার পরবর্তীতে স্বামীর পুরুষাঙ্গটা হেগে যায় এবং ওই রকম ধরনের একটা অবস্থায় উপনীত হয়। মায়েদের জনিদারের মধ্যে এই রকম ধরনের একটা হাজার রস নির্গত হতে থাকে। শিশুদের দাঁত ওঠার সময় নানান রকমের অসুস্থতা, যখনই দাঁত বের হয় তখনই নানান ধরনের অসুস্থতা, তার দাঁতগুলি অতি শীঘ্র ক্ষয় হয়ে যায়, তার দাঁতগুলি ওঠে এবং অতি শীঘ্র ক্ষয় হয়ে যায়, কালো হয়ে যায়, আতার বীজের মতন কালো হয়ে যায়। বোঝা গেল? দাঁতগুলি তরমুজের বীজের মতন বা আতার বীজের মতন কালো হয়ে যায়। দাঁতের মাড়ি দিয়ে সহজেই রক্ত পড়ে, দাঁতের মাড়ি দিয়ে সহজেই রক্ত পড়ে, চুষলে এরকম করে চুষলে সহজেই রক্ত পড়ে, আর দাঁতগুলি খেয়ে যায়, তরমুজের বীজের মতন বা আতার বীজের মতন কালো হয়ে যায় এবং ক্ষয়ে যায়। দাঁতের মাড়ি দিয়ে রক্তস্রাব হয় আর মুখে থাকে দুর্গন্ধ। রোগী কিন্তু শিক্ষাতর, মনে রাখবা। আর সকল নিশ্চিত স্রাব স্বজনের বৃদ্ধি, এটা কিন্তু মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। শিশু ঘুমের মধ্যে অস্থিরতা সহ মুখ দিয়ে লালার স্রাব। শিশু ঘুমের মধ্যে অস্থিরতা প্রকাশ করে এবং মুখ দিয়ে লালার স্রাব, ঝাঁঝালো দুর্গন্ধ বের হয়। আচ্ছা, ঘুমের মধ্যে অসাড়ে সে বিছনায় প্রচ্ছাপ করে দেয়, ঘুমের মধ্যে অসাড়ে প্রচ্ছাপ করে দেয়, বিছনায় প্রচ্ছাপ করা। আমাদের কিন্তু বিছনায় প্রচ্ছাপ করা শোয়ার পরে ঘন্টা তিনেকের মধ্যেও প্রচ্ছাপ করে দেয়। আমাদের সিপিয়া মেডিসিন আছে, কস্টিকাম আছে, আমাদের কিন্তু ক্রিয়োজোটও তার মধ্যে একটা। আমরা ঘুমের মধ্যে অসাড়ে বিছনায় প্রচ্ছাপ করে ফেলে, তার প্রচ্ছাবের ঝাঁঝালো ও দুর্গন্ধ থাকে, প্রচ্ছাবটা ঝাঁঝালো এবং যথেষ্ট দুর্গন্ধ থাকে। এবং এই রকম ধরনের ঝাঁঝালো প্রচ্ছাব দুর্গন্ধ কিন্তু আমরা অনেক সময় মেডোরিনামে শিশুর মধ্যে পাই। তো মেডোরিনাম প্রয়োগ করতে গেলে আমাদের বংশগত পরিচয়টা আমাদের একটু নিতে হয়, বাবা মায়ের ইতিহাসটা আমাদের একটু জানা দরকার হয়। প্রস্রাব পেলে ছুটে গিয়ে প্রস্রাব করতে হয়। ক্রিয়োজোটের রোগীর যদি প্রস্রাব পায় তাহলে ছুটে গিয়ে, মানে দৌড়ে গিয়ে প্রস্রাব করতে হয়। আনভলেন্টারি ইউরিন, প্রস্রাব ধরে রাখার ক্ষমতার অভাব, প্রস্রাব ধারণের অক্ষমতা, প্রস্রাব করার পরে প্রস্রাব দ্বারে চিড়বিড় করে বা চুলকায়। বোঝা গেল? এটা কিন্তু আমাদের ক্রিয়োজোটের মধ্যে লক্ষ্য করতে হবে। স্ত্রীলোকের স্বল্প বয়স থেকেই প্রচুর রক্তস্রাবের প্রবণতা, এরা রক্তস্রাব প্রবণ ধাত। আমাদের যে সমস্ত মায়েদের ফার্স্ট মেনস্ট্রুয়েশনের পর থেকে দেখা যাচ্ছে একবার মেনস্ট্রুয়েশন হলে 10 দিন 12 দিন 14 দিন 15 দিন 20 দিন থাকে। যদিও এর ধরুন আমাদের অনেক মেডিসিন প্রয়োজন হয়, অনেক সময় কার্ভেজ, সালফার এরকম ধরনের মেডিসিনও প্রয়োজন হয়, কিন্তু ক্রিয়োজোটও কিন্তু তার মধ্যে একটা। স্রাব শুলেই বৃদ্ধি হয়, স্রাব শুলেই বৃদ্ধি হয় এবং হেঁটে চলে বেড়ালে কম থাকে। এইটাই কিন্তু অস্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। স্রাব শুলে বাড়ে আর নড়াচড়ায় হেঁটে চলে বেড়ালে কম থাকে। আচ্ছা, রক্তস্রাব কালচে ক্ষতকর এবং দুর্গন্ধ। রক্তস্রাব কালচে ক্ষতকর এবং দুর্গন্ধ। রক্তস্রাবও কিন্তু ক্ষতকর, মিশ্রিত স্রাব ক্ষতকর, হাজাকারক দুর্গন্ধ, এটা আমি পূর্বেই বলেছি। তাহলে রক্তস্রাবও এরকম হবে। সাদা স্রাব এবং রক্তস্রাব হাজাকারক। সহবাসের সময় জ্বালা এবং সহবাসের পরেই রক্তস্রাব। অ্যাসিড নাইট্রিকে বাবা সহবাসের সময় জ্বালা, প্রচন্ড জ্বালা করে এবং সহবাসের পরেই, সহবাস করার পরে কিন্তু মায়েদের রক্তস্রাব হয়। আর পুরুষ হলে তার পুং জননেন্দ্রিয়ে হেগে যায়, চুলকায়, চিড়বিড় করে। এই লক্ষণটাও কিন্তু আমাদের ধরার মধ্যে, জানার মধ্যে এবং ওষুধ নির্বাচন করার জন্য একটা যথেষ্ট লক্ষণ। আচ্ছা, শিশুর হজম শক্তি দুর্বল। শিশুর হজম শক্তির দুর্বলতার কারণে দুধ বা খাদ্য বমি করে। এদের পাকস্থলী কিন্তু আক্রান্ত থাকে, এদের হজম শক্তি দুর্বল থাকে। খাওয়ার পরে যে কোনো খাদ্য খেলো বা দুধ খেলো, খাওয়ার পরে বমি করে। বমিতে খুব ঝাঁঝালো গন্ধ থাকে, বমিতে খুব ঝাঁঝালো গন্ধ থাকে। মল সাধারণত তরল,
অজীর্ণ, দুর্গন্ধ এবং হাজাকারক। মল সাধারণত তরল, অজীর্ণ, দুর্গন্ধ এবং হাজাকারক। তা অজীর্ণ, দুর্গন্ধ, উদরময়ের মলে দুর্গন্ধ তো থাকেই, কিন্তু হাজাকারক মল এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নিশ্চিত সকল স্রাব হাজাকারক, এটা খেয়াল করতে হবে। আর শিশু রোগী ট্রিটমেন্ট করতে গেলে ওর মানসিকতাটা খেয়াল করতে হবে। অনেক কিছুর জন্য বায়না করবে, কিন্তু সে দিলে অসন্তুষ্ট হয়, অর্থাৎ সে গ্রহণ করতে চায় না, অর্থাৎ ছুঁড়ে ফেলে দেয়। রক্তস্রাব প্রবণ কিনা খেয়াল করতে হবে। ক্রিয়োজোটের রোগী হলে পাকস্থলীতে বা অন্ত্রে ক্ষত হয়। ক্রিয়োজোটের যদি রোগী হয় তাহলে পাকস্থলীতে বা অন্ত্রে ক্ষত হয়, অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার। অনেক সময় ম্যালিনা অর্থাৎ মলের সাথে যে কালো রকমের রক্ত, আলকাতার মতন রক্ত মলের সাথে মিশে নির্গমন হয়, সেখানেও কিন্তু আমাদের ক্রিয়োজোট হতে পারে এই রোগীগুলি। রক্তস্রাব, ক্ষত এবং ডায়াবেটিস, জরায়ুর বা অন্য স্তরের ক্যান্সার আরোগ্য করে। জরায়ুর ক্যান্সার, কারণ যদিও আমি বলছি রোগের নামকরণের উপরে ট্রিটমেন্ট হয় না, রোগীর ধাতুগত লক্ষণের সাথে যদি ক্রিয়োজোট মিলে যায় তাহলে সেই রোগীর জরায়ুতে ক্যান্সারও যদি থাকে তাহলেও কিন্তু তার আরোগ্য হয়ে যাবে। এইটাই কিন্তু হোমিওপ্যাথির একটা বড় কথা। বোঝা গেল? তুলনীয় হলে আমাদের অ্যাসিড কার্বনিক, অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড কার্বনিক, অ্যাসিড নাইট্রিক, আর্সেনিক, ল্যাকেসিস, আয়োডিন, সালফার বা ফসফরাস, কার্ভেজ, এই জাতীয় মেডিসিনগুলির সাথে আমাদের তুলনা করে দেখা দরকার। আর শৈলে এবং বিশ্রামে, শৈলে বিশ্রামে ঋতুর পূর্বে এবং ঠান্ডায়, শৈলে বিশ্রামে ঋতুর পূর্বে এবং ঠান্ডায় তার রোগ সকল বৃদ্ধি ঘটে। আর উপশম হচ্ছে গরমে গরম খাদ্যে এবং নড়াচড়ায়, গরমে গরম খাদ্যে এবং নড়াচড়ায়। ঠিক বিপরীত, ওষুধ নির্বাচন করতে হলে যদি তরুণ রোগে ওষুধ নির্বাচন করতে হয় তাহলে আমাদের 6-30-200 যথেষ্ট। কিন্তু যদি ধাতুগত অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে আমার মনে হয় 200 না দিয়ে 1000 শক্তি থেকেই তাকে অ্যাপ্লাই করা প্রয়োজন। তবে ওষুধ ব্যবহার করতে গেলে আমি অর্গানাইজেশন বলে তোমাদের বলেছি, জলে মিশ্রণ করে ঝাঁকি দিয়ে ব্যবহার করতে হবে এবং দীর্ঘ সময় বাদে বাদে গভীর ক্রিয়া ওষুধ পুরাতন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ওই একসাথে গ্লোবুলসের মধ্যে, সিঁড়ির মধ্যে গ্লোবুলস ভরে ওষুধ ঢেলে দিলাম, রোজ 4টে করে খাও, এটা কিন্তু অপহোমিওপ্যাথি, অর্গাননে কোথাও লেখা নেই। এতে কিন্তু আরোগ্যের জায়গায় অনারোগ্য বেশি হয়ে যায়, রোগীর ভালোর থেকে খারাপটা বেশি হয়। তাহলে বোঝা গেল, আশা করি ক্রিয়োজোট সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো। তোমরা প্রয়োজনে আবারও দেখবা। আর এর মুখবন্ধটা আমি প্রথম চ্যাপ্টারে অর্থাৎ প্রথম পর্বের ডেসক্রিপশন বক্সে এর মূল যে কাঠামোটা, পরিকাঠামোটা, সমস্ত রোগের নাম আমি করিনি সেখানে, কাঠামোটা আমি মূল চিত্রটা আমি কিন্তু তুলে ধরছি। তোমরা দরকার হলে দেখে নিবা বা প্রয়োজনে লিখে নিবা, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, রাখো।